নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী। আমি আজকে মাধ্যমিকের ভারতের জনসংখ্যা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা এবার 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য এই প্রশ্নগুলো ভীষণ প্রয়োজন। আশা করি ভারতের জনসংখ্যা থেকে এই প্রশ্নগুলো যদি তোমরা একটু দেখো, তাহলে অন্য আর প্রশ্ন তোমাদের দেখতে হবে না। এই প্রশ্নগুলো থেকেই তোমরা সব আশা করি পেয়ে যাবে। তো চলো আমরা ভারতের জনসংখ্যা থেকে কিছু প্রশ্ন দেখে নিই যে কী ধরনের প্রশ্ন আসতে পারে। শর্ট কোশ্চেন সহ আমি আলোচনা করব এখানে। আচ্ছা চলো, ভারতের জনসংখ্যা দেখো। প্রথম প্রশ্ন কি আছে যে প্রথম আদমশুমারি কবে শুরু হয়? দেখো 1872 সালে। 1872 সালে প্রথম শুরু হয়। আচ্ছা 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাপূর্ণ রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। আচ্ছা একই প্রশ্ন কিন্তু 2011 সালের কম জনসংখ্যাপূর্ণ রাজ্য কোনটা? সেটা হলো সিকিম। আচ্ছা বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন রাজ্যে? মানে বছরে সবচেয়ে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোন রাজ্যে? সেটা হলো মেঘালয়। আর বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন রাজ্যে? সেটা নাগাল্যান্ড। আচ্ছা সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোন রাজ্যে? সেটা কেরলে। সাক্ষরতার হার সর্বনিম্ন কোন রাজ্যে? সেটা হলো বিহারে। আচ্ছা ভারতে প্রত্যাশিত আয়ুষ্কাল কত? দেখো 68.89 বছর। এটা মনে রাখবে। এখানে তোমাদের একটা প্রশ্ন বলে দিই, এটা হলো প্রত্যাশিত আয়ুষ্কাল। আর পুরুষের ক্ষেত্রে সাধারণত গড় আয়ু একটু কম, সেটা 67। আর মহিলাদের ক্ষেত্রে বয়সের গড় হলো 72। এভারেজ যদি আমি ধরি সবার, সেটা হলো কিন্তু 68.89 বছর। ভারতের জনঘনত্ব কত? 382 জন প্রতি বর্গ কিমিতে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? সেটা বিহার। দেখো 1102 জন। সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য হল কিন্তু বিহার, 1102 জন প্রতি বর্গ কিমিতে। সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? অরুণাচল প্রদেশ, 17 জন প্রতি বর্গ কিমিতে। ভারতের নারী পুরুষ অনুপাত কত? দেখো 1000:940। হ্যাঁ, প্রতি 1000 জন পিছু 940। এটা ভারতের নারী পুরুষ অনুপাত। ভারতের কোন রাজ্যে নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি? সেটা কেরলে। আচ্ছা ভারতের কোন রাজ্যে নারী পুরুষ অনুপাত সবচেয়ে কম? সেটা হলো হরিয়ানা। আচ্ছা ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সেটা দিল্লি। আর ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সেটা লাদাখ। ভারতের সর্বাধিক জনসংখ্যাপূর্ণ মহানগর কোনটি? সেটা হলো মুম্বাই। আর ভারতের বৃহত্তম মহানগর, অর্থনৈতিক রাজধানী এবং ভারতের প্রবেশদ্বার, যাই বলুক না কেন, অ্যান্সার কিন্তু একটা, সেটা হলো মুম্বাই। ভারতের প্রসাদ নগরী কোনটা? ভারতের প্রসাদ নগরী হলো কলকাতা। ভারতের বৃহত্তম মহানগর এবং অর্থনৈতিক রাজধানী, প্রবেশদ্বার, এটা হয়ে গেল। আচ্ছা ভারতের প্রসাদ নগরী কোনটি? কলকাতা, ভারতের প্রসাদ নগরী। আচ্ছা ভারতের রোম হলো দিল্লি। আচ্ছা ভারতের সুইজারল্যান্ড, বিজ্ঞান নগরী, সিলিকন ভ্যালি, স্পেস সিটি, যাই বলি না কেন, অ্যান্সার কিন্তু বেঙ্গালুরু। আচ্ছা হাইটেক সিটি বা হ্রদের শহর কোনটি? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদকে বলা হয় হাইটেক সিটি বা হ্রদের শহর। আচ্ছা ভারতের কমলালেবুর শহর কোনটা? নাগপুরকে হলো ভারতের কমলালেবুর শহর বলে। ভারতের ম্যানচেস্টার, আহমেদাবাদ হলো ভারতের ম্যানচেস্টার। ভারতের গোলাপি শহর বা ভারতের প্যারিস, যেটাকে বলা হয় প্যারিস, কোন শহরটিকে? জয়পুরকে বলা হয় ভারতের গোলাপি শহর, প্যারিস, যাই বলুক না কেন। ভারতের নীল শহর, সেটা যোধপুর, এটা রাজস্থানের যোধপুর, নীল শহর। ভারতের মুক্তার শহর তুতিকোরিন, নিউ তুতিকোরিন, তো এটা হলো ভারতের মুক্তার শহর। ভারতের ইস্পাত নগরী জামশেদপুর ইস্পাত নগরী। জামশেদপুর কিন্তু ভারতের বেসরকারি সবথেকে বড় লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, জামশেদপুর, ঝাড়খণ্ডের। আর ভারতের মন্দিরের শহর কোনটা? ভুবনেশ্বর, উড়িষ্যার রাজধানী। আরব সাগরের রানী কোচিকে বলা হয় আরব সাগরের রানী। আর ভারতের মশলা শহর, এটা হলো কোজিকর। মশলা শহর কোনটাকে বলা হয়? কোজিকরকে বলে মশলা শহর। ভারতের উদ্যান নগরী হলো লখনৌ, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, ভারতের উদ্যান নগরী। দক্ষিণ ভারতের কাশী, মাদুরাইকে বলা হয় দক্ষিণ ভারতের কাশী। ভারতের মহানগরের সংখ্যা কটি? 53টি। ভারতের মহানগরের সংখ্যা কটা? 53টি। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? জাতীয় সড়ক পথ ভারতের দীর্ঘতম NH-44, আগের নাম ছিল NH-7, কারণ NH-44 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কততম আদমশুমারি হয়েছে? এটা 15তম। মানে 2011 সালে যে এটা হয়েছে সেটা হলো 15তম। ভারতের বৃহত্তম বস্তি এলাকার নাম কি? ভারতের বৃহত্তম সবথেকে বস্তি, সেটা মুম্বাইয়ের ধারাবি বস্তি। এটা ভালো একটা প্রশ্ন, মনে রেখো যে ভারতের সবথেকে বড় বস্তি কোনটা? সেটা হলো মুম্বাইয়ের ধারাবি বস্তি।
আচ্ছা, 2021 সালে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? 74.04%। 2011 সালে পরিসংখ্যান সব এগুলো। শহরের ন্যূনতম জনসংখ্যা কত? 5,000 জন। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প সংস্থার নাম কি? TCS। হ্যাঁ, এটা ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প সংস্থা TCS। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা হলো বিশাখাপত্তনম, সবথেকে বড় জাহাজ নির্মাণ কারখানা। ধারণযোগ্য উন্নয়ন শব্দ প্রথম ব্যবহার করে কে করে? ধারণযোগ্য উন্নয়ন এই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? অ্যাবা বেলফোর। হ্যাঁ, এর মনে করি অ্যাবা বেলফোর, তিনি প্রথম ধারণযোগ্য উন্নয়ন শব্দটা ব্যবহার করে। ভারতের প্রাচীনতম ও ব্যস্ততম রাজপথ কোনটি? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, যেটাকে বলা হয় NH2, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। ভারতের সর্বপ্রথম বিমান চলাচল শুরু হয় কত? 1903 সালে। কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, কলকাতা ও চেন্নাই যুক্ত হয়েছে? এটা জানো সবাই, সোনালী চতুর্ভুজ। আর এখানটায় যখন রেলপথ যারা যুক্ত হয়েছে দিল্লি, মুম্বাই, কলকাতা ও চেন্নাই, সেটা হলো হীরক চতুর্ভুজ। কাকে উন্নয়নের জীবনরেখা বলা হয়? দেখো, জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে। ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি? ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক হলো NH47A, ভারতের ক্ষুদ্রতম। আর বৃহত্তম হলো NH44, আর ক্ষুদ্রতম হলো NH47A। আচ্ছা, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি? ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর দেখো ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লিতে অবস্থিত। ভারতের কোন বন্দরকে হাইটেক বন্দর বলা হয়? জওহরলাল নেহরু বন্দর, মহারাষ্ট্র, এটা হাইটেক বন্দর বলে। কোন বিমানবন্দরের নাম সর্দার বল্লভ ভাই প্যাটেল? এটা হলো আহমেদাবাদ বা গুজরাট। ভারতের মোবাইল ফোন পরিষেবা প্রথম চালু হয় কবে? 1995 সালে মোবাইল ফোন। আর ভারতের আন্তর্জাতিক বিমান সংস্থার নাম কি? এয়ার ইন্ডিয়া, আন্তর্জাতিক বিমান সংস্থা। ভারতের জাতীয় জীবনরেখাকে বলে? দেখো, একটা হলো ভারতের জীবনরেখা, ভারতের জাতীয় জীবনরেখাকে বলে রেলপথকে জাতীয় জীবনরেখা বলা হয়। তো এই শর্ট প্রশ্নগুলো তোমরা সবাই দেখবে। আচ্ছা, এবার নিচে দেখো কিছু 1 এবং 2 এর জন্য প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো তোমরা একটু দেখবে, কাকে বলে একটু শিখে নিবে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসতে পারে। দেখো কি আছে, ছিটমহল কি? জানো ছিটমহল কি? ছিটমহল তোমরা জানো যে বাংলাদেশ এবং ভারতের এই দুই দেশেরই কিছু কিছু জনবসতি ওই দুই দেশের ভিতরেই রয়ে গেছে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ছিটমহল। ছিটমহল বিনিময় হয়ে গেছে 2015 সালে, ছিটমহল ভারত সরকারের সঙ্গে বিনিময় হয়ে গেছে। তো ছিটমহল কি একটু দেখে নেবে। মেগা সিটি কাকে বলে একটু দেখে নেবে, যে কতগুলো মেগা সিটি। তারা মহানগর একটু দেখবে, হ্যাঁ, কোনটা মহানগর, মেগা সিটি, মানে অনেকগুলো শব্দ আছে দেখবে। কতগুলো মেগালোপলিস শব্দটি প্রথম ব্যবহার করে কে? গটম্যান, মানে দেখবে কতগুলো এরকম শব্দ আছে, যে গটম্যান, মেগালোপলিস শব্দটি। তারপরে হলো যেটা মহানগর কাকে বলে, যে 10 লক্ষের বেশি হলো মহানগর, 50 লক্ষের বেশি বলে কি, সেটা হলো একদম মেগা সিটি। তো এইভাবে করে প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিবে। আদমশুমারি কাকে বলে? ওই দেখবে কোনো একটা আদমশুমারি কাকে বলে তোমরা জানো, যে কোনো একটি দেশে বা কোনো একটি অঞ্চলে কিছু সময় অন্তর যখন সেখানটা জনসংখ্যা সংক্রান্ত তথ্য এবং সংরক্ষণ করা হয় বা লিপিবদ্ধ করা হয়, তখন তাকে বলে আদমশুমারি। যেমন ভারতে প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়, এটা হলো ভারতের একটা আদমশুমারি। তো এইভাবে এক একটা দেশ এক এক রকমভাবে এই আদমশুমারি করে, যেটাকে ইংলিশে বলা হয় সেন্সাস। দেখবে তোমরা জনঘনত্ব কাকে বলে এটা জানো। কোনো একটা দেশের মোট জনসংখ্যাকে যখন সেই দেশের মোট জমির আয়তন দিয়ে ভাগ করা হয়, তখন আমরা জনঘনত্ব পাই। অর্থাৎ প্রতি বর্গকিমিতে কতজন লোক বাস করে, সেটাই জনঘনত্ব। মানুষ জমির অনুপাত কাকে বলে? এটাও তোমরা জানো, মানুষ জমির অনুপাত, যে কোনো একটা জায়গায় মোট কার্যকরী জমি আর মোট মানুষ, কার্যকরী মানুষ, এই কার্যকরী জমি কার্যকরী মানুষের অনুপাত যেটা, সেটাই হলো মানুষ জমির অনুপাত। মহানগর কাকে বলে তোমরা জানো। শিপিং লাইন, শিপিং লেন, দেখবে যে যে কোম্পানি বা কোনো ব্যক্তির যে জাহাজগুলো সমুদ্রে চলাচল করে, সেই কোম্পানিগুলো বা ব্যক্তিকে বলা হয় শিপিং লাইন। আর যে রাস্তা ধরে এগুলো যায় সেটাকে হলো শিপিং লেন। খুব ক্ষুদ্র একটা পার্থক্য তোমরা দেখবে, কিন্তু শিপিং লাইন আর শিপিং লেন কি আসে পরীক্ষায়। সোনালী চতুর্ভুজ কি তোমরা জানো, কিছুক্ষণ আগে আমি বললাম। হীরক চতুর্ভুজ সেটাও জানো। ধারণযোগ্য উন্নয়ন কে? ওই যে অ্যাবা বেলফোর যেটা বলেছিল, ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে দেখবে। ইন্টারনেট বা অন্তর্জাল কি? মানে গোটা দেশগুলোকে, দেশে একদম কম্পিউটারকে যুক্ত করছে ইন্টারনেট। ইন্টারনেটের 2টা গুরুত্ব লেখো, নিজেই পারবে। পুনঃরপ্তানি বন্দর কাকে বলে? এটাও তোমরা পারবে, একটু দেখে নেবে। 3 বিঘা করিডোর কি? 3 বিঘা করিডোর, এটাও তোমরা দেখবে পারবে, 3 বিঘা করিডোর। সেলফোনের 2টি গুরুত্ব, সেলফোনের খুব ভালো একটা প্রশ্ন কিন্তু। সেলফোনের 2টি গুরুত্ব। সেলফোন মানে আমাদের মোবাইল ফোন। মোবাইল ফোনের কী কী সুবিধা অসুবিধা, অনেক সুবিধা অসুবিধা কিন্তু আমরা মোবাইল ফোনে দেখতে পারি।
তো দুটো সুবিধা দুটো অসুবিধা একটু দেখে রাখবে, কি কি সুবিধা অসুবিধা আছে তোমরা জানো, এটা একটু দেখে নিবে। আধুনিক যোগাযোগ ব্যবস্থার দুটো মাধ্যম লেখো। এখন বর্তমানে অনেক মাধ্যম আছে আধুনিক যোগাযোগ ব্যবস্থার, একদম মোবাইল থেকে শুরু করে, টিভি থেকে শুরু করে, স্যাটেলাইট থেকে শুরু করে বিভিন্ন ধরনের পদ্ধতিগুলো তোমরা একটু জেনে রাখবে। তো এইভাবে যদি তোমরা সবগুলো প্রশ্নগুলো দেখো তাহলে কিন্তু তোমরা একদম এই জনসংখ্যা এবং জনবসতি থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমরা খুব সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, শর্ট কোশ্চেনগুলো তোমরা দেখেছো। আশা করি তোমরা শর্ট কোশ্চেন সহ একদম এই 2-1 প্রশ্নগুলো তোমরা ভালোভাবে সবাই দেখবে। আশা করি তোমরা সবগুলো প্রশ্নের অ্যান্সার খুব সুন্দরভাবে তোমরা লিখতে পারবে এবং পরীক্ষার হলেও দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এইভাবে করে আমি তোমাদের এবার 2025 তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ তোমাদের সবার এই ভূগোল বিষয়ে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি আলোচনা করেছি, তোমাদেরকে সাজেশন দিয়েছি। তোমরা আমার প্রত্যেকটা চ্যাপ্টারের যে সাজেশন রয়েছে সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করো। আশা করি ভূগোল থেকে তোমরা সবগুলো প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। আমি আরেকদিন তোমাদেরকে কি কি ম্যাপ পয়েন্টিং আসতে পারে এবং তার উপরে আমি আরেকটা এরকম ক্লাস করব, ম্যাপ পয়েন্টিংগুলো দিয়ে দিব, কোনটা কোনটা তোমাদের পড়তে হবে তোমরা একটু দেখে নিবে। তাহলে তোমাদের একদম ম্যাপ পয়েন্টিং সহ, শর্ট কোশ্চেন সহ, 2, 3 এবং 5 প্রশ্ন সহ তোমরা সবগুলো পরীক্ষার হলে কমন পাবে। তো তোমরা অবশ্যই দেখবে এবং তোমরা যারা অবশ্যই আমার এই ক্লাসগুলো দেখছো, তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিবে এবং সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু লাইক অবশ্যই দিবে এবং কমেন্টও তোমরা অবশ্যই করবে। তাহলে পরবর্তীতে আরও নতুন নতুন ক্লাস আমি তোমাদের জন্য তৈরি করব, সেটা তোমাদের অনেক অনেক কাজে লাগবে। সবাই খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে, সামনে তোমাদের পরীক্ষা, এর জন্য সবাইকেই ভালো থাকতে হবে এবং সবাই ভালো থাকবে। ধন্যবাদ।